কিছুদিন আগেই প্রগতি নতুন বিয়ে করে লন্ডনে তার শ্বশুরবাড়িতে চলে যায়। কিন্তু দুঃখের বিষয়, প্রগতি এর আগে কখনো কলকাতার বাইরে যায়নি, তাই লন্ডন সম্বন্ধে তার কোনো আইডিয়াও থাকে না। বিয়ের পর থেকে প্রগতির স্বামী ঈশান অফিসের কাজে সবসময় ব্যস্ত থাকে, তাই সে প্রগতিকে বাইরে কোথাও নিয়ে যেতে পারে না। অন্যদিকে প্রগতি ফুচকা খেতে খুবই ভালোবাসে, কিন্তু সে বিয়ের পর থেকে বাইরে না যাওয়ায় একবারও ফুচকা খেতে পারে না। কি ব্যাপার বলো তো, আমাদের কতদিন হলো বিয়ে হয়ে গেছে, এইদিকে তুমি আমাকে একটু ফুচকা খাওয়াতেও নিয়ে যেতে পারছো না। আমার ফুচকা খেতে ভীষণ ইচ্ছে করছে, সেই বিয়ের দিন লাস্ট ফুচকা খেয়েছিলাম। ফুচকা? প্রগতি, এটা লন্ডন, এটা কলকাতা নয় যে তোমাকে আমি বেরিয়ে ফুচকা খাইয়ে নিয়ে আসবো। এখানে রাস্তায় রাস্তায় কলকাতার মতো ফুচকা স্টল থাকে না। তুমি পিৎজা বার্গার কি খাবে বলো, আমি ওগুলো এখান থেকে কিনে আনতে পারি। আমি লন্ডনের কত নাম শুনেছি, লন্ডন নাকি অনেক বড় জায়গা, কিন্তু এখানে সামান্য ফুচকা পাওয়া যায় না। ছি, দূর, আমি এমন জায়গায় বিয়ে করলাম যেখানে আমি সামান্য ফুচকাই মন ভরে খেতে পারবো না। আমাকে দেখছি নিজেই ফুচকা বানিয়ে খেতে হবে। এই বলে প্রগতি নিজেই রান্নাঘরে গিয়ে ইউটিউব দেখে ফুচকা বানাতে শুরু করে। প্রগতি ফুচকার টক জলে বেশি টক খেতে পছন্দ করত বলে সে অনেক পরিমাণে তেঁতুল দিয়ে ভালো করে টক জল তৈরি করে। কিন্তু সেদিন বাড়িতে কোনো পাতিলেবু থাকে না। এত সুন্দর টক জল বানালাম, ফুচকা বানালাম, এখন দেখছি লেবু নেই। লেবু ছাড়া তো আমি ফুচকা খেতে পারবো না। একটা কাজ করি, বাইরের বাগানে একটা লেবু গাছ দেখেছিলাম, ওখান থেকে লেবু পেড়ে নিয়ে আসি, তারপর মজা করে ফুচকা খাবো। এই ভেবে প্রগতি বাইরে বেরিয়ে যায়। কিন্তু এমন সময় প্রগতির ননদ সুস্মিতা লন্ডনের বন্ধু বান্ধবীরা তার সঙ্গে দেখা করতে আসে। সুস্মিতা এবার তার বান্ধবীদের কি খেতে দেবে বুঝতে পারে না। সে ঠিক করে বান্ধবীদের চা এবং কুকিজ খেতে দেবে, কিন্তু সে যখন রান্নাঘরে যায়, আরে বাস, বৌদি দেখছি ফুচকা বানিয়েছে। উফ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। লন্ডনে আসার পর প্রাণ ভরি কোনোদিনও ফুচকা খেতে পারিনি। এক কাজ করি, ফুচকা তো অনেক ভালো খেতে হয়, আমি আমার বিদেশি বান্ধবীদের ফুচকা খাওয়াই, তাহলে ওদের কাছে আমি নাম কিনতে পারবো। এই ভেবে সুস্মিতা সব ফুচকাগুলো তার বিদেশি বান্ধবীদের কাছে পরিবেশন করে আর নিজেও ফুচকা খেতে শুরু করে। সুস্মিতা লন্ডনের বান্ধবীরা জীবনে প্রথমবার ফুচকা খেয়ে অত্যন্ত আনন্দিত হয়, কারণ প্রগতি ধনেপাতা, আলু, মটর এবং পুদিনা পাতা দিয়ে খুব সুন্দর সুস্বাদু ফুচকা বানায়, আর সেই ফুচকা খেয়ে তাদের প্রত্যেকেরই খুবই ভালো লেগে যায়। ও মাই গড, হোয়াট ইজ দিস? দিস মাস্ট বি পানিপুরি। সুস্মিতা, আমি পানিপুরির কথা অনেক শুনেছি, কিন্তু জীবনে প্রথমবার পানিপুরি ট্রাই করলাম। এটা তো ভীষণ ভালো খেতে। তুমি আমাদের পানিপুরি আগে খাওয়াওনি কেন বলো তো? আসলে আজকে আমার হঠাৎ করে ইচ্ছা হলো, তাই পানিপুরি বানালাম। ভাবলাম আজকে তোমরা সবাই প্রথমবার আমার বাড়িতে এসেছো, তাই তোমাদেরকে একটা ভালো সারপ্রাইজ দিই। অন্যদিকে প্রগতি খুশি মনে লেবু পেড়ে নিয়ে আসে, কারণ সে অনেকদিন বাদে আজকে ভালোভাবে ফুচকা খেতে পারবে। কিন্তু সে ঘরে ঢোকা মাত্রই তার ননদ এবং ননদের বান্ধবীদের ফুচকা খেতে দেখে ভীষণই রেগে যায়। এ কি সুস্মিতা, আমি নিজের জন্য ফুচকা বানিয়ে রেখে গেলাম, আর তুমি এই ফুচকাগুলো সবাইকে খাইয়ে দিচ্ছ, তার উপর নিজেও বসে বসে ফুচকা গিলছো। এখন আমি কি খাবো শুনি? উফ বৌদি, তুমি এত ড্রামাটিক কেন বলো তো? তোমার যদি ফুচকা খেতে ইচ্ছা করে তুমি আর একবার বানিয়ে নাও। ফুচকা বানানো আর কি এমন কাজ বলো তো? এমন কথা শুনে প্রগতি তার ননদের উপর আরো বেশি রেগে যায়। তাই প্রগতি ননদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটা বদ বুদ্ধি খাটায়। প্রগতি সবার সামনে বলে, এই যে ইংরেজ পিপল, তোমরা যে সমস্ত কিছু খাচ্ছ, দিস ইজ টোটালি ড্রেনের জল। ইউ ইংরেজ পিপল আর সো ফুল। এই ড্রেনের জল খাওয়ার পর তোমাদের সবার পেট ব্যথা করবে, তারপর তো তোমরা বুঝতেই পারবে। সুজেন যেহেতু সুস্মিতার বেস্ট ফ্রেন্ড ছিল, তাই সুজেন কিছুটা বাংলা বুঝতে পারত। সেই জন্য প্রগতির কথাগুলো সে খুব ভালো মতোই বুঝতে পারে। ইউ আর ফিডিং আস ড্রেনের জল, লেটস গো। আমি আর কোনো দিনও তোমার সঙ্গে কোনো রিলেশন রাখবো না। তোমার মতো একটা চিপ মেন্টালিটির মেয়ে আমি কোনো দিনও দেখিনি। এই বলে সুজেন এবং তার বাকি বান্ধবীরা ভীষণই রেগে গিয়ে সুস্মিতার বাড়ি থেকে চলে যায়, যার ফলে সুস্মিতা ভীষণই লজ্জায় পড়ে। অন্যদিকে প্রগতি মনে মনে খুবই খুশি হয়। সে আবার রান্নাঘরে গিয়ে নতুন করে ফুচকা বানিয়ে খায়।
এভাবেই ধীরে ধীরে বাড়িতে ফুচকা বানাতে গিয়ে প্রগতির এতই নেশা হয়ে যায় যে সে বাড়িতে আর অন্য কোনো খাবার দাবার কিছু রান্না করে না। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার 3 বেলাতেই সে ফুচকা বানায়। এর ফলে প্রগতির শ্বশুরবাড়ির লোকেরা খুবই বিপদে পড়ে। একদিন ব্রেকফাস্ট খাওয়ার সময়, বৌমা, তুমি তো দেখছি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে আমাদের 3 বেলায় ফুচকা পরিবেশন করছো। কি ব্যাপার? তুমি অন্যান্য খাবারও তো বানাতে পারো। আজকে ব্রেকফাস্টে ফুচকা আমরা কি করে খাবো? এত সকালবেলা টক জল দেওয়া ফুচকা খেলে তো অ্যাসিডিটি হতে পারে। দেখুন মা, আমি ফুচকা খেতে ভীষণই ভালোবাসি। আপনাদের এখানে তো ফুচকা কিনতেই পাওয়া যায় না, তাই আমাকে বাধ্য হয়ে 3 বেলা বাড়িতেই ফুচকা বানাতে হচ্ছে। কি করব বলুন? ফুচকা ছাড়া তো আমার আর কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। দেখো বৌমা, তোমার এখন বিয়ে হয়ে গেছে, তাই তোমাকে আমাদের ভারতীয়দের মতো খাবার দাবার খাওয়া ছাড়তে হবে। এখানে ইংরেজদের মতো তোমাকে পিৎজা, বার্গার, পুডিং, কেক, নুডলস, পাস্তা এসবই খেতে হবে। তাছাড়া এত ফুচকা খাওয়া শরীরের পক্ষে ভীষণই খারাপ। মীরা দেবী প্রগতিকে অনেক বোঝানোর চেষ্টা করলেও প্রগতি কারোর কথাই শুনতে চায় না। সে প্রত্যেক দিনই বাড়িতে ফুচকা বানিয়ে খেতে থাকে। এর ফলে তার বাড়ির সদস্যরা ভীষণই বিরক্ত হয়ে ওঠে, যার ফলে একদিন মীরা দেবী রেগে গিয়ে ফুচকা বানানোর জিনিসপত্র সমস্ত কিছু একটা ক্যাবিনেটে তুলে রেখে তালা বন্ধ করে দেয়। যার ফলে প্রগতি রান্নাঘরে গিয়ে ফুচকা বানানোর কোনো উপকরণ খুঁজে পায় না। এ কি, ফুচকা বানানোর সামগ্রী সব কোথায় গেল? এবার আমি ফুচকা খাবো কি করে? মনে হয় আমি অনেক বেশি ফুচকা বানিয়েছি বলে সবকিছু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এই ভেবে প্রগতি শাশুড়ি মায়ের কাছে যায় আর ফুচকা বানানোর উপকরণ কেনার জন্য টাকা চায়। কিন্তু মীরা দেবী কিছুতেই প্রগতিকে টাকা দিতে চায় না। দেখো, এটা তো আর ভারত নয় যে তোমাকে আমরা যখন তখন হাত খরচা দিতে পারবো। আমাদের এখানে গ্রসারি স্টোরে সমস্ত কিছু পেমেন্ট আমরা কার্ডে করে থাকি। আমরা ক্যাশ বেশিরভাগ ইউজ করি না, তাই তোমাকে আমরা কোনো ক্যাশ টাকা দিতে পারবো না। প্রগতি এবার কিভাবে ফুচকা খাবে কিছুই বুঝতে পারে না, তাই সে ঠিক করে এবার সে ইন্ডিয়ার মতো লন্ডনে গিয়ে ধার করে খাবার দাবার নিয়ে আসবে। সে গ্রসারি স্টোরে যাওয়ার পর দেখতে পায় সেখানকার ইন্ডিয়ান সেকশনে বাক্সে করে রেডিমেড পানিপুরি বিক্রি করা হচ্ছে, যা দেখে প্রগতি ভীষণই খুশি হয়। প্রগতি তখনই সেই সেকশন খালি করে যত পানিপুরির বাক্স ছিল সমস্ত কিছু নিজের কার্টে নিয়ে নেয়। হ্যালো দাদা, আমি এই পানিপুরিগুলো ধার করে নিয়ে গেলাম। আমি হচ্ছি ঈশানের বউ। আপনাদের 3-4টে বাড়ির পরেই থাকি। আমার যা বিল হয়েছে আমার বরের কাছ থেকে টাকা চেয়ে নেবেন, ঠিক আছে? প্রগতি এভাবে বাংলায় কথা বললে গ্রসারি স্টোরের লোকজন তার কোনো কথা বুঝতে পারে না। অন্যদিকে প্রগতি চুপচাপ নিজের বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু তখনই প্রগতিকে চোর ভেবে কয়েকজন পুলিশে কল করে দেয়। প্রগতি বাড়ি ফিরতে পারার আগেই পুলিশ তাকে ধরে নেয়। আরে কি করছেন? আমাকে যেতে দিন। পুলিশকে দেখে প্রগতি ভীষণই ভয় পেয়ে যায়। বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি শুনে ঈশান তখনই বাইরে বেরিয়ে আসে। এক্সকিউজ মি অফিসার, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আপনারা আমার ওয়াইফকে অ্যারেস্ট করেছেন কেন? কি ব্যাপার? দেখুন, আপনাদের নামে কিন্তু আমি কেস করে দিতে পারি, বুঝতে পেরেছেন? Hey you, first you pay for all the panipuri boxes, then we shall talk in police station. Bloody Indians, চুরি করার পরও বলছে আবার কেস করে দেবে? I am sure এরা বাঙালি। ঈশান অফিসারের কথা শুনে ব্যাপারটা বুঝতে পারে, তাই সে তখনই ফুচকার সমস্ত টাকা পেমেন্ট করে দেয়। সেই সাথে তাকে ফাইনও দিতে হয়। এভাবেই সেই যাত্রায় প্রগতি পুলিশের হাত থেকে বেঁচে যায়। কিন্তু বাড়িতে ফিরে ঈশান প্রগতিকে খুবই বকাবকি করে। তোমার মাথায় কমন সেন্স বলে কোনো জিনিস নেই? তুমি লন্ডনে এসে ফুচকার বাক্স চুরি করতে গিয়েছিলে? তোমার কি কোনো ধারণা আছে তোমার জেল পর্যন্ত হতে পারে? এটা ইন্ডিয়া নয়, এটা লন্ডন, মাথায় রেখো। আরে বাবা, আমি চুরি করতে যাব কেন? আমি তো ওই দাদাটাকে বলে এলাম যে আমি তোমার বউ, তাই ওনার যা বিল হয়েছে তোমার কাছ থেকে চেয়ে নিতে। কি অভদ্র লোক রে বাবা! পাড়ার মধ্যে দোকান, আমি একটু ধার করে কিছু নিয়ে আসতে পারবো না? আবার পুলিশকে ফোন করে ডেকেছে। ঈশান বুঝতে পারে প্রগতিকে কিছু বলে লাভ নেই, কারণ প্রগতির লন্ডনের আইন কানুন সম্বন্ধে সাধারণ জ্ঞান পর্যন্ত থাকে না। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু প্রগতি পুলিশের ভয়ে আর কখনো গ্রসারি স্টোরে ফুচকা কিনতে যেতে পারে না। এরই মধ্যে একদিন ঈশান প্রগতিকে নিয়ে লন্ডন ব্রিজে ঘুরতে যায়। সেখানে গিয়ে প্রগতি একজন বাঙালিকে ফুচকা এবং সাউথ ইন্ডিয়ান খাবার বিক্রি করতে দেখে। ওই দেখো ঈশান, তুমি তো বলেছিলে লন্ডনে ফুচকা পাওয়া যায় না,
কিন্তু দেখো একটা বাঙালি লোক তো ফুচকা বিক্রি করছে, আমার ফুচকা খেতে খুব ইচ্ছে করছে, তুমি প্লিজ আমাকে ফুচকা খাওয়াও। ও হ্যাঁ, তাই তো দেখছি। এখানে আগে তো কখনো কেউ ফুচকা নিয়ে বসতো না, হয়তো তোমার মতো ফুচকা পাগল কেউ দোকান খুলেছে। যাই হোক, তুমি যখন এত ফুচকা খাওয়ার নাম করছো, চলো গিয়ে আমরা ফুচকা খেয়ে আসি। কিন্তু সেই দোকানে গিয়ে ঈশান জানতে পারে ফুচকার দাম অনেক বেশি। কিন্তু যেহেতু প্রগতি ফুচকা খাওয়ার জন্য পাগলামি করতে থাকে, তাই ঈশান অনেক বেশি টাকা খরচা করে প্রগতিকে প্রচুর ফুচকা কিনে দেয়। প্রগতি দিব্যি লন্ডন ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে টেমস নদী দেখতে দেখতে ফুচকা খেতে থাকে। উফ, লন্ডন ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা। এবার থেকে আমি প্রত্যেক দিন এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে খেতে নদী দেখব। দেখতে দেখতে কিছুক্ষণ কেটে যায়, কিন্তু প্রগতি আর লন্ডন ব্রিজ থেকে নড়তে চায় না। অন্যদিকে ধীরে ধীরে লন্ডন ব্রিজে লোকজনের সমাগম বেড়ে যায়, যার ফলে হঠাৎই একটা লোকের হাতের ধাক্কায় প্রগতির হাতে থাকা ফুচকাগুলো টেমস নদীতে পড়ে যায়। আরে আরে, আমার ফুচকাগুলো তো সব নদীর জলের মধ্যে পড়ে গেল। এ বাবা, আমি এখন কি খাবো? আমি কতদিন ধরে ফুচকা না খেয়ে আছি। আজ আমি এতদিন বাদে ফুচকা পেলাম, তাও আমার এত দামিগুলো ফুচকা নষ্ট হয়ে যাচ্ছে। না না, আমি কিছুতেই হতে দেব না, আমি আমার ফুচকাগুলোকে তুলে আনবো। এই বলে প্রগতি নদীতে ঝাঁপ দেয়। আশেপাশের লোকজন হৈ হৈ করে ওঠে। এমন সময় ঈশান কি করবে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে সৌভাগ্যবশত সেই সময় নদীর উপর দিয়ে একটা নৌকা বয়ে যাওয়ায় প্রগতি সেই নৌকার উপর গিয়ে পড়ে। এতে করে প্রগতির প্রচন্ড আঘাত লাগে আর সে অজ্ঞান হয়ে যায়। তবে প্রগতি প্রাণে বেঁচে যায়। কোনো রকমে ঈশান প্রগতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দেখো প্রগতি, আমি তোমার বাবাকে ফোন করছি। আমি কিছুতেই একটা উন্মাদ মেয়ের সঙ্গে থাকতে পারবো না। তুমি প্রত্যেকবার এই ফুচকা নিয়ে কিছু না কিছু কাণ্ড ঘটাও। আর যদি তোমার কিছু হয়ে যেত, তাহলে পুলিশগুলো তো আমাকে ধরতো। হ্যাঁ সেটাই, পাগলামির তো একটা সীমা থাকা দরকার। মানুষ কোনো খাবার খেতে ভালোবাসতেই পারে, তাই বলে এত ভালোবাসবে যে খাবার খাওয়ার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফেলবে? এটা কি গ্রামের কোনো নদী নাকি যে নদীতে ঝাঁপ দিয়ে ফুচকা তুলে নেবে? শাশুড়ি মা এবং স্বামীর মুখে বকা শুনে প্রগতি নিজের ভুল বুঝতে পারে। প্রগতি বুঝতে পারে লন্ডনে এসে ফুচকা নিয়ে এতটা পাগলামি করা মোটেই তার উচিত হয়নি। আমি মানছি আমার ভুল হয়েছে, কিন্তু আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো ফুচকা খাওয়ার জন্য পাগলামি করব না। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো ফুচকা খাবো না। কিন্তু দয়া করে আমার বাবা মাকে এসব কথা জানাবেন না। আমি ইন্ডিয়াতে যেতে চাই না, আমি লন্ডনেই থাকতে চাই আপনাদের সাথে। তারপর থেকে প্রগতি সত্যি সত্যি নিজেকে শুধরে নেয়। সে কখনো ফুচকা খাওয়ার জন্য পাগলামি করে না। তবে ঈশান মাঝে মধ্যে লন্ডন ব্রিজ থেকে প্রগতির জন্য ফুচকা কিনে নিয়ে আসে। রেখা দেবী তার ছোটবেলার প্রিয় বন্ধু ফাল্গুনিকে দেখতে এসেছিল। ফাল্গুনি এক কঠিন রোগে অনেকদিন ধরেই ভুগছিল। তুই একদম টেনশন করিস না, কয়েকদিনের মধ্যেই তুই ঠিক হয়ে যাবি। আমি এসে গেছি তো। না রেখা, আমি আর ঠিক হব না। আমার চিন্তা একটাই, আমার মেয়েকে নিয়ে। কেউ এত লম্বা বলে ওকে কেউ বিয়ে করতে চায় না। আমি অনেক চেষ্টা করেও মেয়েটার বিয়ে দিতে পারলাম না। এখন যদি আমি মারা যাই, আমার মেয়েটার কি হবে? আমি ছাড়া এই পৃথিবীতে ওর আর কেউ নেই। মা, তুমি আবার শুরু করলে? আমার দরকার নেই বিয়ে করার, বললাম তো আমি তোমার সঙ্গেই থাকবো। ফাল্গুনি, তুই চিন্তা করিস না, আমি কেয়াকে আমার বাড়ির বৌমা করব। আমার ছোট ছেলে রাজার সঙ্গে কেয়ার বিয়ে দেব। আমি কথা দিচ্ছি তোকে। আর তোর কোনো দুশ্চিন্তা নেই তো? কিন্তু তার আগে তোকে সুস্থ হতে হবে। আমরা দুজনে মিলে আমাদের ছেলে মেয়েদের অনেক ধুমধাম করে বিয়ে দেব। রেখা, তুই তুই আমার মেয়েকে ডক্টর, ডক্টর, শিগগিরই আসুন। দেখুন না আমার মা কেমন করছে। কেউ আছো এখানে? ফাল্গুনি কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু তার খুব শ্বাসকষ্ট শুরু হয় এবং সে কিছুক্ষণ মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। রেখা ও কেয়া দুজনেই কান্নায় ভেঙে পড়ে। রেখা তার হাজবেন্ড রামকুমার বাবুকে ফোন করে সবটাই জানায়। পরের দিনে ট্রেনে করেই রেখা কেয়াকে সঙ্গে করে নিয়ে তাদের বাড়িতে আসে। সবই তো বুঝলাম গিন্নি, কিন্তু এই বিষয়ে আগে রাজার সঙ্গে আমাদের কথা বলা উচিত। ও কি চাই সেটা আগে জানা দরকার। আমি বলছি দেখবেন আপনারা, রাজা কোনোদিনই ওই উটের মতো লম্বা মেয়েকে বিয়ে করবে না। এত লম্বা মেয়ে শুধু রাজার পাশে কেন, যার পাশেই দাঁড়াক না কেন মাউন্ট এভারেস্ট মনে হবে। কি অদ্ভুত লাগেছি। বড় বৌমা,
তুমি একটু চুপ করো তো। আমি কেয়ার মাকে কথা দিয়ে ফেলেছি, এখন রাজাকে যেভাবেই হোক রাজি করাতেই হবে। হ্যাঁ সেই, আর কি করবেন? কত করে বলেছিলাম আপনাকে আমার বোন রূপার সঙ্গে রাজার বিয়ে দিয়ে দিন। দুজনকে যা মানাতো না কি বলবো, একেবারে দুজনেরই হাইট ফিগার মানানসই ছিল, কিন্তু আপনারা তো শুনলেন না। শেষ পর্যন্ত ওই তাল গাছটাকে বাড়িতে নিয়ে এলেন। পূর্ণা ছিল ওই বাড়ির বড় বৌমা। সে প্রথম থেকেই চাইতো যে তার বোন রূপার সঙ্গে রাজার বিয়ে হোক, কিন্তু তার মনের ইচ্ছা পূরণ না হওয়ায় সে কেয়াকে দেখে তেলে বেগুনে চলে উঠেছিল। রেখা দেবী ও কুমার বাবু দুজনে রাজাকে অনেক বোঝানোর চেষ্টা করে। দূর, তোমরা আর কাউকে পেলে না? ওর পাশে আমাকে মানাবে না কখনোই। কত লম্বা দেখেছো ভালো করে? ওকে দেখে বাঁশ গাছ মনে হবে, আর আমাকে মনে হবে বাঁশ গাছের গোড়ায় পড়ে থাকা শুকনো লতা পাতা। ওকে বিয়ে করে আমার জীবন শেষ করতে পারবো না মা। দেখ বাবা, তুই এমন বলিস না, আমি কথা দিয়ে ফেলেছি। আর তাছাড়া কেয়ার মা আমাদের অনেক উপকার করেছে। আজকে আমরা এত সুখে আছি সব ওর জন্যই। আমাদের অনেক সাহায্য করেছে, আর আজকে সে নেই। তার মেয়েকে কিভাবে ছেড়ে দিই বল? তোকে এই বিয়েটা করতেই হবে, না হলে তুই আমার মরা মুখ দেখবি। রাজাকে নানান রকম ভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করানো হয়েছিল। বিয়ের দিন কেয়াকে নিয়ে সকলেই হাসি ঠাট্টা তামাশা শুরু করে দিয়েছিল। রাজাকে নানান ভাবে সকলেই ছোট করছিল। ভাই রাজা, এই দেখ, এটা আমার বউ কবিতা। আয় আমরা একসঙ্গে ফটো তুলি। এই যে ক্যামেরাম্যান, আমাদের চারজনের একসঙ্গে ফটো তোলো তো। সবাই ঠিক করে দাঁড়ান পর পর। এই যে রাজাদা, আপনার বউয়ের অর্ধেক শরীর কেটে যাচ্ছে তো, ক্যামেরাতে নেওয়াই যাচ্ছে না, কোমর পর্যন্ত আসছে। এই যে বৌদি, আপনি এক কাজ করুন, কিছুটা ঝুঁকে দাঁড়ান, না হলে আপনি বসুন, আর বাকিরা দাঁড়াক, তাহলে সবাই ক্যামেরার ফ্রেমে চলে আসবে। এটা শুনে রাজা খুব অপমানিত বোধ করে। আরে আমার বউকে ছাড়ো, বাদ দাও, তুমি আমাদের তিনজনের ফটো তোলো। এই যে তুমি সাইডে গিয়ে দাঁড়াও, যাও। কেয়া মন খারাপ করে সাইডে দাঁড়িয়ে পড়ে। ফটো তোলার পর রোহিত বলে, ভাই তুই তো দারুণ বউ পেয়েছিস, একেবারে উঁচু পর্বত শৃঙ্গ। তোর বাড়িতে সিঁড়ি করার কোনো প্রয়োজন নেই। তোর ছাদে ওঠার প্রয়োজন হলে তোর বউয়ের ঘাড়ে উঠে সোজা ছাদে পৌঁছে যাবি। রাজা তার বন্ধুর কথা শুনে খুব রেগে যায়। সে তার বাবা মায়ের কাছে এসে বলে, দেখলে তো মা, তোমাদের জন্য আমাকে নিয়ে সবাই কত মজা করছে। এখন থেকেই এই কেয়াকে নিয়ে সবাই খিল্লি করছে। এখনো তো সারা জীবন বাকি। শুধু দেখো একবার, কতজন কত কিছু বলছে। এত ভালো ছেলে, ভালো চাকরি করে, ভালো দেখতে, তারপরও এরকম সুপারি গাছের মতো মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার কি দরকার ছিল কি জানি। দেখো না, যেই শাড়িটা পরে আছে সেটাও ছোট পড়ছে। হ্যাঁ সেটাই, রেখা দিদি এমন লম্বা বউ এনেছে, এমন লম্বা কাউকে এই পৃথিবীতে কি অন্য গ্রহেও পাওয়া যাবে না। তবে রেখা দিদির বেশ সুবিধা হবে। ধরো উঁচু আলমারির উপর থেকে কিছু নামানোর হলো, ওর বৌমাই হাত বাড়িয়ে নামিয়ে দেবে। আমাদের তো টুলের সাহায্য নিতে হয়। হ্যাঁ সেটাই, এছাড়া আর কোনো কাজে লাগবে না এই লম্বা বউ। বাদ দাও, আমাদের কি বলো তো? আরে বাবা, তুই কারোর কথায় কান দিস না। কে এখন থেকে তোর বউ, ওর সম্মান রক্ষা করে তোর দায়িত্ব। মেয়েটাকে এভাবে একা স্টেজে ছেড়ে চলে এলি কেন? যা বাবা, ওর কাছে যা। মেয়েটা একা একা ঘাবড়ে যাচ্ছে। দূর, আমি যাব না, যাও তো। ওর কাছে যেতেই কেমন নিজেকে যেন ছোট চারা গাছ মনে হচ্ছে। আমি যাব না। কাকিমণি, কাকিমণি, তুমি কি করছো? তোমাকে বউ সেজে খুব ভালো লাগছে। এই এই, এটা তোর কাকিমণি নয়, এটা আমার কাকিমণি। যা এখান থেকে ভাগ। এই, তোমরা ঝগড়া করছো কেন? আমি তোমাদের দুজনেরই কাকিমণি। এই মিমি বিট্টু, তোরা এর কাছে এসেছিস কেন? আমি বারণ করেছি না? এত লম্বা কাকিমণির কাছে আসার কোনো প্রয়োজন নেই। নিজে তো উটের মতো লম্বা, আমার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েকে পিঁপড়ে ভেবে যদি চটকে দেয় তখন কি হবে? চল চল, এখান থেকে চল, চল বলছি। পূর্ণা তার ছেলে মেয়েকে জোর করে সেখান থেকে নিয়ে চলে যায়। কেয়া ও রাজার বিয়েতে শুধুমাত্র রাজার বাবা মা এবং মিমি ও বিট্টু ছাড়া কেউই খুশি ছিল না। কেয়া বিয়ের পরও বাড়ির বাকি কারোর কাছ থেকে সম্মান, ভালোবাসা, মর্যাদা কিছুই পেত না। রাজা তো তাকে একেবারেই দেখতে পারত না। শুনছো রাজা, তোমার সঙ্গে একটা কথা ছিল, বলবো? ন্যাকামি না করে কি বলবে বলে ফেলো। বলছি যে আমার না তোমার এই খাটে ঘুমাতে খুব কষ্ট হয়। খাটটা লম্বায় এত ছোট, আমার পা বাইরে বেরিয়ে থাকে। আমি একদম ঘুমাতে পারি না জানো। খাটটা লম্বাই ছোট নয়, তুমি লম্বাই অনেক বড়। এর চেয়ে খাট কোথাও পাওয়া যাবে না।
অর্ডার দিয়ে তৈরি করতে অনেক টাকা লাগবে, আর আমি তোমার পিছনে এত টাকা খরচ করতে পারবো না, বুঝেছো? রাজা, আমি ঘুমাবো কি করে বলো তাহলে? তোমাদের বাড়ির সোফাগুলোও তো অনেক ছোট, আমাকে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে হয়। আমাদের বাড়ির সোফা, খাট সবকিছুই আমার মা খুব লম্বা লম্বা তৈরি করেছিল। দেখো, তোমার লম্বা লম্বা গল্প শুনে আমার লাভ নেই। প্রবলেম খাট নিয়ে আর সোফা নিয়ে নয়, প্রবলেমটা হলো তোমাকে নিয়ে। যখন তোমার ঘুমাতে এতই প্রবলেম, তাহলে যাও না তোমার মায়ের বাড়িতে গিয়ে থাকো, আর না হলে আজ থেকে মেঝেতে ঘুমাবে, তাহলে দেখবে আর কোনো অসুবিধা হবে না। যত সব। এই বলে রাজা সেখান থেকে চলে যায়। কেয়ার মন খুব খারাপ হয়ে যায়। কেয়ার খাটে ঘুমাতে খুবই অসুবিধা হতো, তাই সে সেদিন থেকে মেঝেতেই ঘুমানো শুরু করে। এভাবেই সময় কাটছিল। একদিন বিট্টু তার মায়ের কাছে এসে বলে, মা, ও মা, আমার সাথে একবার বাইরে চলো না, একটা জিনিস দেখাবো আমি, চলো না মা। আরে কি হলো কি? উফ, দেখছিস তো আমি সিরিয়াল দেখছি, কি হয়েছে কি? চল দেখি চল। বিট্টু তার মাকে সঙ্গে করে নিয়ে বাইরে আসে। ও মা, দেখো আমার ঘুড়িটা ওই গাছে আটকে গেছে, নামিয়ে দাও না মা, আমিও ঘুড়ি ওড়াবো। এই গাছটা তো অনেক উঁচু, আমি কি করে নাগাল পাবো? লম্বা কোনো লাঠি দরকার এখন। আমি লাঠি কোথায় পাবো? ছাড়, বাদ দে, আমি তোকে অন্য ঘুড়ি কিনে দেব। না না, তুমি গাছে উঠে পেরে দাও। আরে, তোর 5 টাকার ঘুড়ির জন্য আমি হাত পা ভেঙে মরবো নাকি? না না, আমাকে দাও ঘুড়িটা, দাও দাও আমাকে ঘুড়ি। তখন সেখানে কেয়া চলে আসে। কি হলো বিট্টু, তুমি এত কাঁদছো কেন? দাঁড়াও, আমি তোমার ঘুড়িটা নামিয়ে দিচ্ছি, তুমি আমাকে আগে বলতে পারতে তো। এই বলে কেয়া হাত বাড়িয়ে বিট্টুর ঘুড়িটা নামিয়ে দেয়। ইয়ে, কাকিমণি খুব ভালো, একেবারে টিভির সুপারম্যানের মতো। আর মা, তুমি ভালো না, তুমি কিচ্ছু পারো না, কাকিমণি সব পারে, অনেক ভালো। এটা শুনে পূর্ণা খুব রেগে যায় আর বিট্টুর গালে একটা চড় মারে। চুপ একদম, বড্ড কথা বলতে শিখেছিস তাই না? এই যে তাল গাছ, তুমি আমার ছেলে মেয়েকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছ কেন? কি চাও তুমি? নিজেকে কি মনে করো তুমি? যেই থেকে তুমি এসেছো, শুধু আমার ছেলে মেয়েদের নিয়েই তুমি পড়ে থাকো কেন? দিদি, তুমি এত ছোট একটা বাচ্চার কথায় রেগে যাচ্ছ কেন? বাচ্চা ছেলে, কোথায় কি বলতে হয় ও এখন জানে না। অত শত জানি না কিছু, তুমি আমার ছেলে মেয়ের থেকে দূরে থাকবে, আমি বলে দিলাম। এই বলে পূর্ণা বিট্টুর হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন বিট্টু ঘরে একা একা খেলা করছিল। সে নিজের অজান্তেই ঘরের দরজা ভেতর থেকে লক করে ফেলেছিল। সে তাদের ব্যালকনিতে খেলা করছিল। বিট্টু খুবই দুষ্টু ছিল। সে তাদের ব্যালকনিতে লাগানো লোহার গ্রিল ধরে উপরে ওঠার চেষ্টা করছিল এবং হঠাৎ করে সে পড়ে যাচ্ছিল, কিন্তু সৌভাগ্যবশত সে 2 হাত দিয়ে গ্রিল ধরে ফেলে এবং ঝুলন্ত অবস্থায় ভয় পেয়ে কাঁদতে শুরু করে। কেউ বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ বাঁচাও, আমি পড়ে যাব, আমি মরে যাব, কেউ বাঁচাও, বাঁচাও আমাকে। বিট্টু, কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমার ছেলেকে, ও আমাদের ঘরের দরজা লক করে ফেলেছে, ঘরের ভেতরে যাওয়া যাচ্ছে না, শিগগিরই কেউ কিছু একটা ব্যবস্থা করো, না হলে আমার ছেলে পড়ে যাবে। দরজা ভেঙে ফেললে হয় না, কিন্তু তাতে তো অনেক সময় লাগবে। তোমরা বিট্টুকে হাত ছাড়তে বারণ করো, আমি দেখছি কিছু করা যায় কিনা। আরে মই নিয়ে এসো, মই নিয়ে এসো, কেউ তাড়াতাড়ি এসো, দাও দাও। এ বাবা, মইটা তো অনেক ছোট, এবার কি হবে? বিট্টু বাবা, তুই হাত ছাড়বি না, ধরে রাখ, হাত একদম ছাড়বি না। তখন সেখানে কেয়া চলে আসে। তোমরা চিন্তা করো না, বিট্টুর কিচ্ছু হবে না। কেয়া সঙ্গে সঙ্গে মই বেয়ে উপরে উঠে বিট্টুকে নিচে নামিয়ে আনে। সবাই খুব খুশি হয়। কেয়াকে তাদের বাড়ির সকলেই অনেক ধন্যবাদ জানায়। পূর্ণা তার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। সে বুঝতে পারে যে আজকে যদি কেয়া এতটা লম্বা না হতো, তাহলে সে তার ছেলেকে হয়তো বাঁচাতেই পারত না। রাজাও মন থেকে কেয়াকে আপন করে নেয়। সবাই এভাবেই হাসি খুশি বসবাস করতে থাকে।